প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সংকটে বাংলাদেশ, ইউনূস কি করবেন, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। শিরোনামটি আসলে আমার না, আমি ধার করেছি। এই মুহূর্তে একটি পত্রিকার, বাংলাদেশের একটি ট্যাবলয়েড পত্রিকা, প্রধান একটি জাতীয় দৈনিক, ট্যাবলয়েড জাতীয় দৈনিক মানব জমিন একটা রাজনৈতিক ভাষ্য তৈরি করেছে বা একটা রাজনৈতিক বিশ্লেষণ তৈরি করেছে। বিশ্লেষণটা বেশ ভালো লাগলো, তাই আসলে আমার বিশ্লেষণ তো সবসময় করি। এই মুহূর্তে আমি একটু মানব জমিন পত্রিকার সংকটে বাংলাদেশ, ইউনূস কি করবেন শিরোনামে এই বিশ্লেষণটি আপনাদের সামনে একটু পড়তে চাই বা পড়ে শোনাতে চাই। সংকট, কঠিন এক সংকটে বাংলাদেশ, যা কিনা ইতিপূর্বে আর কখনো দেখা যায়নি। আর এই সংকট মোকাবিলায় সরকার আছে, নেই। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। অভ্যুত্থানের শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই নেমেছে, টেবিলে নয়, প্রকাশ্যে। কিন্তু কেন? কি তাদের লক্ষ্য? অনেকে বলেন অস্পষ্ট, আবেগে ভরা, কিন্তু মোটেই তা নয়। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই তারা হাঁটছেন ধারালো ছুরির উপর দিয়ে। বাংলাদেশের রাজনীতিতে এটা নতুন ঘটনা না হলেও আর একটা অস্তিত্ব সংকটে ফেলে দিচ্ছে। বাংলাদেশকে নিয়ে যাচ্ছে এক উল্টো স্রোতে। একটি হত্যাকাণ্ড রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে। উলট পালট হয়ে যাচ্ছে অর্জনগুলো। কূটকৌশলে প্রতিপক্ষকে ঘায়েল করছেন রাজনীতিকরা। এখানে আওয়ামী লীগ অনুপস্থিত। অভ্যুত্থানের শক্তিগুলো যে ভাষায় কথা বলছে তা দেখে দূর থেকে আওয়ামী লীগ হাসছেন শেখ হাসিনা। যে শক্তি বঙ্গবন্ধুর ছবি ও ভাস্কর্য ভেঙেছে, সেই শক্তিকেও দেখা গেল জিয়াউর রহমানকে অবমাননা করছে, কুৎসিত ভাষায় স্লোগান দিচ্ছে। কারা মানল ব্যবসায়ী সোহাগকে? যে কোনো বিবেচনায় এটা নির্মম, নিষ্ঠুর। ঘুঁটি কোথায় বসে সাজানো হয়েছিল তা নিয়ে রীতিমতো গবেষণা চলছে। এটা কি নিছক হত্যাকাণ্ড নাকি রাজনীতির কোনো খেলার অংশ? সময়ই বলে দেবে। তবে ক্রমেই খোলাসা হচ্ছে, বিএনপিকে কোণঠাসা করতেই এটা যে পরিকল্পিত খেলা, এখন তা স্পষ্ট। এখানে বিএনপির দায় আছে। 5 অগাস্টের পরে দরজা খুলে দিয়েছিল, ময়লা আবর্জনায় ডুবে গেছে দলটি। কে জানে কার কি উদ্দেশ্য? বিএনপি নেতারা সংখ্যা দেখছেন, মানুষ দেখেননি। বলছি ত্যাগী আর সৎ মানুষের কথা। চাঁদাবাজ আর দখলবাজের দৈরাত্ম্য দেখে অনেকেই সতর্ক করেছিলেন। বিএনপির নেতারা তেমনটা আমলে নেননি। হাজী সেলিমের ক্যাডার যখন বিএনপির কাফেলায় যোগ দেয়, তখন বোঝা উচিত ছিল নিশ্চয়ই এর পেছনে কোনো মতলব আছে। এই সোহাগ ছিল হাজী সেলিমের বিশ্বস্ত ক্যাডার। তাকে পৈশাচিকভাবে হত্যা করে তারই বন্ধুরা, যারা একসঙ্গে চাঁদাবাজের নিশানা উড়িয়েছিল। কারা তাকে হত্যা করলো, কেনই বা করলো? তদন্ত হচ্ছে। ফলাফল হয়তো জানা যাবে না, কারণ এর পেছনে দেশি বিদেশি কালো হাত রয়েছে। অভ্যুত্থানের শক্তিদের ভাগ করা যদি উদ্দেশ্য থাকে, তাহলে অতি সহজে হিসাব মেলাতে পারবেন না। প্রাথমিক লক্ষ্য ছিল বিএনপির গতিরোধ করা, সরকারকে বেকায়দায় ফেলা, নির্বাচনকে অনিশ্চিত করা। এই 3 লক্ষ্যই হাসিল হয়েছে। মানুষের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। অভ্যুত্থানের ফসল কে ঘরে তুলবেন? একে অপরকে যে ভাষায় গালিগালাজ করছেন, রাজপথে আওয়াজ তুলছেন, তা রীতিমতো চমকে ওঠার মতো। প্রফেসর ইউনূসের ঐক্যমত্য কমিশনের 12টা যে বেজে গেল। জামায়াত, এনসিপি আর বিএনপি কি একসঙ্গে এক টেবিলে বসবে? বুড়িগঙ্গায় অনেক পানি গড়িয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার যুগে পরিস্থিতি আরো ঘোলাটে হয়েছে। তৈরি হয়েছে বিস্তর ফারাক। সরকারের ভেতরে সরকার তৎপর হয়েছে। নিউজ সম্পাদক নুরুল কবির উপদেষ্টা রিজওয়ানা হাসানের আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তার অতীত ইতিহাসের দিকে ইঙ্গিত করেছেন। প্রমাণ হয়ে গেছে রিজওয়ানা তার অতীত থেকে বের হতে পারেননি। এতদিন তিনি আসল রূপ আড়াল করে রেখেছিলেন। যাই হোক, উপদেষ্টাদের একাংশ খুশিতে বিগলিত, ক্ষুদ্র একটি অংশ নিজেদের অস্তিত্ব নিয়ে চিন্তিত। প্রফেসর ইউনূস কি করছেন? তিনি একদম চুপচাপ, কোনো কথাই বলছেন না। লন্ডন বৈঠকের মধ্য দিয়ে রাজনীতি গুছিয়ে এনেছিলেন। সহমতকে শ্রদ্ধা আর ভালোবাসায় কাফেলাভুক্ত করেছিলেন। এটা অনেকেই মানতে চাননি।
রাজনীতির উপমহাদেশীয় খেলোয়াড়রা গোড়া থেকেই এই ঐক্য ভেঙে দেওয়ার ব্যাপারে ছিল সচেষ্ট। রাজপথে জামায়াত আর এনসিপির প্রতিক্রিয়া দেখে অনেকের মধ্যেই সেদিন সংশয় তৈরি হয়েছিল, বদলে গিয়েছিল রাজনীতির ভাষা। তারা সুযোগ খুঁজেছিল এই সমঝোতা ভেঙে দেওয়ার। সুযোগ তৈরি হলো, বলা বলি হচ্ছে এটা কোনো গায়েবী সুযোগ নয়, এটি পরিকল্পিত ছকের অংশ মাত্র। খেলা শেষ হয়নি, আরো খেলা আছে। প্রফেসর ইউনূসের মূল লক্ষ্য নির্বাচন, যদিও তার সহকর্মীদের মধ্যে নানা খেলায় ক্ষমতা স্থায়ী করার চেষ্টাও প্রবল। তারা নির্বাচন বিরোধী স্রোতে হাওয়া দিচ্ছেন অনেকটা প্রকাশ্যে, কিন্তু প্রফেসর ইউনূস জেনেও না জানার ভান করছেন। দিনের শেষে এতে কার লাভ কার ক্ষতি? সবচেয়ে বেশি ক্ষতি দেশের, গণতন্ত্র উত্তরণের। সর্বোপরি প্রফেসর ইউনূসের ক্ষমতা যত দীর্ঘ হবে, জনবিচ্ছিন্ন হবেন তিনি। মস্ত বড় চ্যালেঞ্জের মুখে পড়বে তার জনপ্রিয়তা। এমনিতেই তার নীতি কৌশল পশ্চিমা দুনিয়ায় প্রশ্নবোধক হয়ে গেছে। তার অতীত সংশয়ে পড়েছে। ধারণা ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের জামানায়ও তার অস্তিত্ব সংকটে পড়বে না। এখন তার আনুগত্য নিয়ে প্রশ্ন উঠে গেছে। এ নিয়ে আমছালা হারাতে বসেছেন। দেশ পড়েছে মহাসংকটে, আর এটা তৈরি হয়েছে তার কিছু উপদেষ্টাদের অতি উৎসাহী চালে। সমালোচকরা বলছেন, এই মুহূর্তে কি দরকার ছিল চীন পাকিস্তানকে নিয়ে জোট গঠনে এক টেবিলে বসা? যাই হোক, পরিস্থিতি শেষ পর্যন্ত কি দাঁড়ায় তা এখনই বলা যাবে না। তবে প্রফেসর ইউনূসের সরকার যে সংকটে পড়েছে এতে কোনো সন্দেহ নাই। সঠিক সময়ে বাস্তব সিদ্ধান্ত না নিতে পারলে বাংলাদেশ মাঝপথে আবারও হোঁচট খেতে পারে, যা আমরা কেউই চাই না। ঘরের শত্রু বিভীষণ, তা আমরা সবাই জানি। প্রফেসর ইউনূস যত তাড়াতাড়ি বুঝবেন ততই মঙ্গল। মানব জীবনের সংবাদ ভাষ্য, রাজনৈতিক ভাষ্য, যেটি বলি না কেন, প্রফেসর ডক্টর ইউনূস দেশে বিদেশে যে বহুমুখী সংকটে নিপতিত হয়েছেন এটি সুস্পষ্ট, একদম পরিষ্কার। আমি গতকালকের একটা ভিডিওতে বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র কি প্রফেসর ইউনূসকে পরিত্যক্ত ঘোষণা করে চলে গেল? খানিকটা তেমনটাই। প্রফেসর ইউনূস যত দিন যাচ্ছে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। প্রফেসর ইউনূসকে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাচ্ছে। এদিকে চীনের সাথে অনেক দখল মনোভাবন করবার চেষ্টা, সেটাও বিফলে যাচ্ছে। আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর চীন সফর করছেন। ভারতের সাথে চীনের যে টানাপোড়েন সম্পর্কের, সেটি মেরামত করবারই একটি প্রচেষ্টা। এর আগে অজিত দোভাল চীন সফর করেছেন, এর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চীন সফর করেছেন, আজকে এস জয়শঙ্কর চীন সফর করছেন। সবকিছু মিলিয়ে প্রফেসর ইউনূস এই মুহূর্তে সারা পৃথিবী থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে গেছেন। আর বাংলাদেশে তার যে গ্রহণযোগ্যতা যতটুকু ছিল, জনপ্রিয়তা যতটুকু ছিল, এই মুহূর্তে শূন্যের কোঠায়। এই মুহূর্তে এখন একটা হ্যাঁ না ভোট দিয়ে দেখুন যে প্রফেসর ইউনূসকে চাই না, এক বাক্যে মানুষ বলবে। প্রফেসর ইউনূসের অবস্থাটা কিন্তু এইরকমই। মানব জীবনের রাজনৈতিক ভাষ্য এটি বলছে যে মাঝপথে হোঁচট খাবে। মাঝপথে হোঁচট খাবে বলতে কোনটি? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মাঝপথে হোঁচট খাবে, বা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন পর্যন্ত যেতে পারবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ, সংশয় শুধু দেশে না বিদেশেও দেখা দিয়েছে। এখন সবকিছু মিলিয়ে এটি বলেই শেষ করতে চাই যে সংকটে বাংলাদেশ, ইউনূস কি করবেন? ইউনূস কি করবেন, কি করাটা আসলে ধীরে ধীরে তার হাত থেকে অনেক দূরে, হাত ছাড়া হয়ে যাচ্ছে, করণীয় যেন নেই হয়ে যাচ্ছে। সে জায়গায় আজকের সময় এসে, আজকে যে মুহূর্তে কথা বলছি, মধ্য জুলাই, সেই মুহূর্তে মনে হচ্ছে যে ডক্টর ইউনূস কোনোভাবে নির্বাচন পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন না। তার আগেই বাংলাদেশে আবার আরেকটি কোনো একটি ঘটনা ঘটে যাবে বলে প্রতীয়মান হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত 11.5 মাসে শুধুমাত্র চাঁদা দাবিকে কেন্দ্র করে কিংবা চাঁদার বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নিশ্চয়ই বাংলাদেশে কয়েকটি মহাকাব্য লিখে দেওয়া যেতে পারে। তার কারণ এগুলোর সাথে নানান ধরনের কাহিনী, নানান ধরনের ঘটনা, মানুষের কষ্টের ইতিহাস, নির্যাতনের ইতিহাস, অনেক কিছু জড়িয়ে রয়েছে। অন্যান্য অপকর্মের কথা তো বাদই দিলাম, হত্যা, খুন, রাহাজানি, দুর্নীতি সব বাদ দিলাম, এবং কারা এর সঙ্গে জড়িত সেটি আমরা সবাই জানি। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্তানেরা তো এখন চাঁদাবাজি করছে না, থাকতে পারে তাদের সময়কার যে চাঁদাবাজি অভিযোগগুলো, কিন্তু এখন কি ঘটছে?
প্রতিনিয়ত নানান ধরনের রোমহর্ষক কাহিনী আমাদের সামনে বের হচ্ছে এবং অবাক হওয়ার মতন, বিস্মিত হওয়ার মতন। নতুন যে ভিডিওটি ভাইরাল হলো, আপনারা অনেকেই দেখেছেন, রাতের অন্ধকারে গাড়িতে বসে লাখ লাখ টাকা লেনদেন হচ্ছে, এনসিপির ফান্ডে অর্থ যাচ্ছে। সেটি চাঁদা, সেটি গোপন কোনো চুক্তির গোপন কোনো অর্থের অংশ, সেটা কি অনৈতিক কোনো লেনদেন, অর্থাৎ কাজ পাইয়ে দেওয়া, টেন্ডার পাইয়ে দেওয়া, ব্যাপক যে দুর্নীতির অভিযোগগুলো আমাদের সামনে রয়েছে সেই জায়গা থেকে চাঁদার বিষয়টি। মজার বিষয় হচ্ছে যে এনসিপি বিএনপির বিরুদ্ধে এখন জিহাদ ঘোষণা করেছে। বিএনপি নেতা কর্মীরা যে চাঁদাবাজি করছেন এটাও ওপেন সিক্রেট। সারা বাংলাদেশে এখন কারা চাঁদাবাজি করছে, এনসিপি কত করছে, বিএনপি কতটুকু করছে, জামাত কিভাবে দখলবাজির সাথে জড়িয়ে পড়েছে, সব আমরা জানি। যাই হোক, নতুন যে ভিডিওটি ভাইরাল হয়েছে, আমরা দেখছি রাতের অন্ধকারে গাড়িতে বসে একজন ভদ্র মহিলা এক কাপা কাপা কণ্ঠে বলছে ভাইয়ের সাথে কথা হয়েছে, 10 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, 7 লাখ এখানে আছে। এবং যে ব্যক্তি এনসিপির যে নেতা এনামুর রশিদ, তিনি বলছেন আচ্ছা ভাইয়ের সাথে কথা হয়েছে, ঠিক আছে। এটা কি কোনো স্বাভাবিক লেনদেন? এটি পার্টির ফান্ডের ডোনেশন দেওয়ার অর্থ মিন করে? মোহাম্মদ এনামুর রশিদ আরো যে কথাগুলো বলেছেন আত্মপক্ষ সমর্থনের জন্য এনসিপি নেতা, সেখান থেকে আরো অনেক ধরনের প্রশ্ন আমাদের সামনে আসে। তিনি তার ফেসবুক পেজে যে বিষয়গুলো উল্লেখ করেছেন তাতে তো প্রমাণিত হয়েছে যে টাকা দেওয়ার বিষয়টি মিথ্যা নয়, এটা সত্য, সে যে প্রক্রিয়াতেই হোক, যে কারণেই হোক। এবং তার কথার মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে যে 48 লাখ টাকার কথাবার্তা হয়েছিল বা দিয়েছে ওই মহিলা পার্টি ফান্ডে টাকা, অথবা কাজের বিনিময়ে, কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে 48 লাখ টাকার লেনদেনের কথাবার্তা ছিল। নানান ধরনের প্রশ্ন উঠতে পারে। মোহাম্মদ ইনামুর রশিদ কি বলছেন একটু ছোট করে শোনায়, দীর্ঘ স্ট্যাটাস থেকে চুম্বক অংশগুলো আপনাদের একটু শোনাচ্ছি। তিনি বলছেন যে ভিডিওতে যে মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তিনি গত মে মাসের দিকে আমাদের জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এসে পার্টির আহ্বায়ক ও 2 অঞ্চলের মুখ্য সংগঠকদের সাথে দেখা করেন। অর্থাৎ এই টাকা লেনদেনের বিষয়টির সঙ্গে তিনি সম্পূর্ণ এককভাবে তিনি নন জড়িত। পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং 2 সংগঠক 2 অঞ্চলের, সেখানে তিনি স্বেচ্ছায় পার্টি ফান্ডে ডোনেশন দিতে ইচ্ছা পোষণ করেন। ভালো কথা, অনেকেই দিচ্ছেন, দিতে চান, কিন্তু ডোনেশন গুলোকে এভাবে দেওয়া হয় যে প্রক্রিয়ার কথা তিনি বলছেন মোহাম্মদ ইনামুর রশিদ। তিনি বলছেন ঘটনাটি যে দিনের সন্ধ্যায় সেই মহিলাটি পার্টি ফান্ডে 10 লাখ টাকা দেবে বলে পার্টির পক্ষ থেকে একজনকে পাঠাতে বলে, পার্টির পক্ষ থেকে সেই ফান্ড কালেক্ট করার জন্য তাকে পাঠানো হয় এবং তিনি সেটি সংগ্রহ করে দলের কোষাগারে জমা দেন বা কোষাধ্যক্ষের কাছে। এনামুর রশিদ বলছেন যে একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম চালাতে যে কেউ আর্থিক অনুদান দিতে পারে, যা খুবই স্বাভাবিক একটি বিষয়। আমরাও মনে করি স্বাভাবিক একটি বিষয়, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যে প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে, যেই কথোপকথন হচ্ছে, সেগুলোই তুমুল সন্দেহের অবকাশ রাখে। এবং নাহিদ ইসলাম তো বলেছে যে সবকিছু তারা প্রকাশ করতে চান না, কারা টাকা দিচ্ছে, কিভাবে দিচ্ছে। আচ্ছা, যতটুকু জানতে পেরেছি ইনামুর রশিদের কথা, যে পরবর্তীতে সেই মহিলা আমাদের পার্টির টপ লিডারদের কাছে কিছু অনৈতিক দাবি করেছিলেন, অনৈতিক সুবিধা চেয়েছিলেন। পার্টি টপ লিডাররা মহিলাটিকে ব্যক্তিগত সুবিধা দিতে রাজি না হলে টপ লিডারদের সাথে তার দূরত্ব তৈরি হয় এবং যার পরিপ্রেক্ষিতে তিনি হয়তো ক্ষুব্ধ হন। তিনি পরবর্তীতে এই ভিডিওটি অন্য কাউকে দিয়ে ছড়িয়ে দেন এবং আমাদের পার্টির পক্ষ থেকে তাকে কখনোই আগে অ্যাপ্রোচ করা হয়নি, তিনি নিজে থেকেই ডোনেশনের জন্য পার্টিকে অ্যাপ্রোচ করেন। তাহলে এই ভদ্র মহিলা কে? কি পরিমাণ অর্থের মালিক? লাখ লাখ টাকা দিচ্ছেন, একবারে 7 লাখ টাকা দিচ্ছেন, 48 লাখ টাকার প্রসঙ্গ আসছে। প্রথম প্রশ্ন হচ্ছে, যেহেতু এনসিপির শীর্ষ নেতৃত্বের নাম চলে আসছে, তারা সেই মহিলার নাম প্রকাশ করবে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি এটির বিনিময়ে ওই মহিলা অনৈতিক কোনো সুবিধা চেয়েই থাকেন, কেন তাকে সেই আগের টাকাগুলো ফেরত দেওয়া হয়নি? দেওয়া হয়েছে কি? মনে হয় না। এবং যে প্রক্রিয়ায় এই মোটা অঙ্কের টাকা দেয়া হচ্ছিল রাতের অন্ধকারে গাড়িতে বসে প্যাকেটে করে এবং সংক্ষিপ্ত কথার মাধ্যমে, এটা কারোর কাছে মনে হয় যে এটি স্বচ্ছ প্রক্রিয়ায় কেবলমাত্র কোনো ডোনেশনের অর্থ? মনে হয় না কোনো ক্রাইম সিন ওই মহিলা বাধ্য হচ্ছেন দিতে। এই ভিডিওটি যারা লিক করেছেন তারা কেউ কেউ বলছেন যে
ওই মহিলার ছেলেকে গুম করা হয়েছে বা তুলে নেওয়া হয়েছে, তার মুক্তিপণের অংশ হিসেবে এই টাকা দেওয়া হয়েছে। আমরা জানি না, এরকম বলা হচ্ছে। এটা যে কোনো স্বাভাবিক প্রক্রিয়া অংশ, এটুকু আমরা নিশ্চিত অংশ নয়। আবার কেউ বলছেন যে যে কাজের বিনিময়ে এই টাকা দেওয়া হচ্ছিল, যে চুক্তি হয়েছে তার অংশ বিশেষ 7 লাখ টাকা। আর এনসিপির দাবি চাঁদা মানে ডোনেশন। আচ্ছা, ডোনেশন যে স্বাভাবিক প্রক্রিয়াটি হতে পারে না তা তো বললামই। বিষয়টি হচ্ছে যে কেউ যদি ডোনেশন দিতে চায় সেটা স্বচ্ছ প্রক্রিয়ায় হবে, মিনিমাম একটা রসিদ দিতে হয়, সেটাও নিশ্চয় দেওয়া হয়নি। রসিদ ছাড়া রাস্তার মাঝখানে দাঁড়িয়ে লাখ লাখ টাকা দেওয়া হবে, নিশ্চয় এটি স্বাভাবিক কোনো বিষয় নয়। এবং এই পরিমাণ টাকা দিতে গেলে নিশ্চয়ই এনসিপির নামে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে অনেক আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে, এগুলো তো চেকের মাধ্যমে দেওয়া উচিত, ব্যাংকের মাধ্যমে দেওয়ার কথা, সেটি কেন করা হয়নি? এবং মিনিমাম একটা রসিদ দেওয়া তো উচিত, তাও দেওয়া হয়নি নিশ্চয়ই। তার মানে টাকা দিয়েছে, এখন সেটি ঢাকতে গিয়ে নানান ধরনের বিতর্ক, প্রশ্ন উকি দিচ্ছে। প্রথমে যে প্রশ্ন করেছিলাম, সেই টাকা তাহলে ফেরত দেওয়া হয়েছে কিনা, যদি ওই মহিলা অনৈতিক সুবিধার বিনিময়ে দিয়ে থাকে বা টাকাটা দিয়ে থাকেন, অথবা সেই মহিলার নাম প্রকাশ করা হবে কিনা। এনসিপি চাঁদাবাজি এখন নতুন কিছু নয়, ওপেন সিক্রেট। সারা বাংলাদেশে এনসিপি নেতাকর্মীরা যেভাবে চাঁদাবাজি করছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। অবশ্যই বিএনপি নেতাকর্মীরাও করছে, যেহেতু এনসিপি নিয়ে আজকে আলোচনাটি, তাই এনসিপি প্রসঙ্গ বারবার আনতে হচ্ছে। এই যে সালাউদ্দিন তুহিন, কি একজন নাম ছিল, আর গাজী তানভীর, সচিবালয়ে যে তদবির বাণিজ্য করতেন, শত শত কোটি টাকার অভিযোগ এসেছে মানে দুর্নীতি, তার বিরুদ্ধে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে? আর পুলিশ কি বা ব্যবস্থা নেবে? পুলিশের ঘাড়ে কয়টা মাথা যে সরকারের অনুমতি ছাড়া, এনসিপির অনুমতি ছাড়া তারা কোনো অ্যাকশনে যাবে? গত কয়েকদিন আগে দেশ টিভিতে একটি নিউজ প্রচার করা হলো যে মিরপুরে চাঁদার দাবিতে ব্যবসায়ীদেরকে ডেকে এনে টর্চার করা হয়, সেখানে একটা টর্চার সেলের মতো জায়গা খুঁজে পাওয়া গেছে। দেশ টিভির দাবি। এরকম অসংখ্য অভিযোগ রয়েছে। অভিযোগ কি সত্যতা তো প্রমাণিত হচ্ছে, ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? আর এই অভিযোগ তুলে, চাঁদার অভিযোগ তুলে বিএনপির বিরুদ্ধে জিহাদ ঘোষণা, এটা অন্তত মানায় না। কোন চোর অন্য কোন চোরের বিরুদ্ধে কি বড় গলা কথা বলতে পারে? আমি শুধু এক্সাম্পল দিচ্ছি, কে ভালো কে মন্দ, এনসিপি ভালো না মন্দ, বিএনপি ভালো না মন্দ, এটা এখন ওপেন সিক্রেট, সবার চোখের সামনে এগুলো এখন প্রমাণিত হচ্ছে। শুধু বলছি, মানে আমি চোর হয়ে থাকলে অন্য কাউকে চোর বলে গালি দেওয়াটা নিশ্চয়ই আমাকে মানায় না।